১৯৭৫ সালের ২৫ আগস্ট ইন্দিরা গান্ধী সরকারের জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিরোধ ক্রমশ বাড়ছে। আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা জয়প্রকাশ নারায়ণ আছেন কলকাতায়। তার গাড়িটি যে জায়গায় আছে কলেজ স্ট্রিট, সেটি তখন কলকাতার ছাত্র রাজনীতিতে এক উত্তাল জায়গা। হঠাৎ সুতির শাড়ি পরিহিতা এক তরুণী ছাত্রী জয়প্রকাশকে বহনকারী গাড়িটির বনেটের উপর উঠে দাঁড়ালেন। ক্ষমতাসীন গান্ধী পরিবারের বিরুদ্ধে দিলেন জ্বালাময়ী স্লোগান। সাংবাদিকদের ক্যামেরার লেন্স তখন খুঁজে নিল ২০ বছর বয়সী ওই তরুণীকে। তখনও হয়তো ওই তরুণী জানতেন না রাজনৈতিক ক্যারিয়ারে তার জন্য আর কি কি চমক অপেক্ষা করছে। সেদিনের সেই তরুণী হলেন আজকের মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের ৩ বারের মুখ্যমন্ত্রী। কলেজ স্ট্রিটের সে ঘটনার পর থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ, বিশেষত কলকাতা ছিল যার কাছে দুর্গের মতো, কিন্তু সেই হিসাব নিকাশ পাল্টে গেল বিজেপির কাছে ভূমিধস পরাজয়ে। মমতার দুর্গের পতন ঘটিয়ে প্রথমবারের পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসছে বিজেপি। বর্তমানে ৭১ বছর বয়সী এই বর্ষিয়ান রাজনীতিবিদ তৃণমূলের প্রতিষ্ঠাতা প্রধান। ১৯৭০ সালে স্কুলের পাঠ চুকিয়ে কলকাতার জগমায়া দেবী কলেজে ভর্তি হন মমতা। তরুণ অবস্থাতেই কলেজের নির্বাচনে তিনি কংগ্রেসের স্টুডেন্ট উইং ছাত্র পরিষদের নেতৃত্ব দেন এবং জয়লাভ করেন। বলিষ্ঠ নেতৃত্বের কারণে দ্রুতই কংগ্রেস নেতাদের নজরে আসেন তিনি। ১৯৭৬ সালে তিনি পশ্চিমবঙ্গে মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতের পার্লামেন্টে আসেন ২৯ বছর বয়সী মমতা। পরবর্তীতে ১৯৮৯ সালে নির্বাচনে হারের পর আবারও দক্ষিণ কলকাতায় ১৯৯১-এ জয়ের মধ্য দিয়ে পার্লামেন্টে আসেন তিনি। উইকিপিডিয়ার তথ্য বলছে ২০ বছর পর মুখ্যমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত এই আসনটিতে নিজের জয়ের ধারা অব্যাহত রাখেন মমতা। ১৯৯১-এর নির্বাচনের পর নরসীমা রাওয়ের মন্ত্রিসভায় স্থান পান মমতা। পরপরই নিজ দলের নেতাদের লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য দিতে থাকেন তিনি। পরবর্তী বছরগুলোতে কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। ১৯৯৭ সালে তিনি তৃণমূল কংগ্রেস নামে আলাদা একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। এখনকার প্রবল প্রতিপক্ষ বিজেপির সঙ্গে জোট করেই ১৯৯৯-এর লোকসভা নির্বাচনে জয়ী হন এবং রেলমন্ত্রী হন মমতা ব্যানার্জি। তবে ২০০১ সালে সামরিক চুক্তিতে দুর্নীতির জেরে প্রতিবাদ জানিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে ২০০৩ সালে আবারও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে ফিরে কয়লা ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান মমতা। পরের বছরই ভোটে হেরে যায় এনডিএ জোট। এর অংশ হিসেবে নির্বাচনে ভরাডুবির মুখে পড়ে তৃণমূল। তবে পরবর্তীতে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের অংশ হয়ে আবারও রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পান মমতা। এরপর এই পদ ছেড়ে দিয়ে তিনি ২০১১ সালের নির্বাচনে অংশ নেন এবং প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকে কখনোই প্রতিবাদ বা অন্যায়ের প্রতিকার থেকে মুখ ফিরিয়ে নেননি মমতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে জন্ম দিয়েছেন অসংখ্য আইকনিক ঘটনারও। ১৯৯২ সালের ডিসেম্বরে তিনি তার সঙ্গে করে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় রাইটার্স বিল্ডিংয়ে দীপালি বসাক নামে একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে সাক্ষাতের জন্য নিয়ে যান। দীপালি নামের ওই নারী একজন সিপিএম নেতা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিলেন এবং এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর আশু পদক্ষেপ কামনা করেছিলেন মমতা ব্যানার্জি। সাক্ষাৎটি আগে থেকে নির্ধারিত থাকলেও মুখ্যমন্ত্রী জ্যোতি বসু শেষ পর্যন্ত ওই নারীর সঙ্গে দেখা করেননি। এর প্রতিবাদে মমতা ব্যানার্জি সচিবালয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। শেষ পর্যন্ত তাকে জোরপূর্বক সরিয়ে নিতে এবং আটক করতে বাধ্য হয়েছিল পুলিশ। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দেখা যায় তাকে জোরপূর্বক আটকের সময় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং তার চুল টেনে ধরা হয়। যখন তাকে রাইটার্স বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার পরনের শাড়িও ছিঁড়ে যায়। এই ঘটনার পর তিনি প্রতিজ্ঞা করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি আর কখনোই সচিবালয়ে প্রবেশ করবেন না। তার এই প্রতিজ্ঞা অটুট ছিল। ১৯ বছর পর মুখ্যমন্ত্রী হয়ে তিনি আবার ওই ভবনে প্রবেশ করেন। মুখ্যমন্ত্রী হিসেবে পূর্বসূরিদের থেকে অনেকটাই আলাদা ছিলেন মমতা। নিজেকে সাধারণের একজন দাবি করা মমতা যেমন বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে নেচেছেন গেয়েছেন, তেমনই সংখ্যালঘু মুসলিম সহ সাধারণ মানুষের সঙ্গে চলাফেরাও করেছেন স্বাচ্ছন্দ্যে। এতে করে গ্রাম অঞ্চলের ভোটারদের অনেকটাই কাছে টানতে পেরেছেন তিনি। মমতা ব্যানার্জির সমর্থক ভোটারদের একটা বড় অংশই নারী। কন্যাশ্রী কিংবা লক্ষ্মী ভাণ্ডারের মতো স্কিম চালু করা তাকে সাহায্য করেছে। তবে মমতার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ইস্যুর একটি হলো দুর্নীতি। এর ওপর সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ নিয়ে বিপুল অনিয়মের অভিযোগ তার দল তৃণমূলের জন্য হয়েছে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো। নিউজ ডেস্ক, দুটিয়া।